বাংলাদেশে যখন শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা হয়, মানে যেই তথ্যটি আসলে সবার জানা দরকার, আমার কাছে মনে হয় এটা যে বাংলাদেশে যখন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা হয় 1974 সালে, তখন শিল্পকলা একাডেমির যে প্রতিষ্ঠা লগ্নের যে আইন দিয়ে শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে 5টি বিভাগ ছিল। মানে 5টি বিভাগ নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি যাত্রা শুরু করে। সেই 5টি বিভাগের মধ্যে একটি বিভাগ ছিল চলচ্চিত্র বিষয়ক বিভাগ, এবং সেটা কিন্তু পৃথক স্বতন্ত্র একটি আলাদা বিভাগ, সম্পূর্ণ আলাদা। তো এই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা লগ্নেই প্রতিষ্ঠা যারা করেছেন তারা ভেবেছেন যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রের আলাদা বিভাগ থাকতে হবে, এবং তারা বিভাগ রেখেছিলেন। তো এই ভাবনা থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিশনটা কী ছিল। যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের সকল শিল্প এবং সংস্কৃতির ধারণ করবে, লালন করবে, প্রতিপালন করবে এবং বিকাশে কাজ করবে। আজকে যদি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে চলচ্চিত্রকে বাদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি অসম্পূর্ণ শিল্পকলা একাডেমি হয়ে উঠবে, এবং সেটা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে না। জামিল আহমেদ যখন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, স্বাভাবিকভাবে সংস্কৃতি কর্মী হিসেবে আমাদেরও ভালো লেগেছিল। আমাদের মনে হয়েছিল যে একজন সংস্কৃতি কর্মী শিল্পকলা একাডেমির দায়িত্ব নিচ্ছেন, নিশ্চয়ই তিনি সমভাবে সকল সংস্কৃতির ধারণ করবেন, লালন করবেন, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে ভিশন, যে অভিপ্রায় থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে, সেই অভিপ্রায় বাস্তবায়নে উনি কাজ করবেন। তো উনি দায়িত্ব নেওয়ার পরে কয়েকদিনের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন সেক্টরের চলচ্চিত্র কর্মীদেরকে নিয়ে উনি একটি মতবিনিময় সভা করেছেন, এবং সেখানে চলচ্চিত্র কর্মীরা চলচ্চিত্রের নানা ধরনের বিকাশের জন্য তাদের বিদ্যমান সমস্যা এবং সেই সমস্যাগুলো উত্তরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কী ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে খুব ভালো আলোচনা করেছেন। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সেই আলোচনায় জামিল আহমেদ কিন্তু খুবই স্বতঃস্ফূর্ত ছিলেন, এবং তিনি বলেছেন যে তিনি মানে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে প্রয়োজনীয় সকল কিছু করবেন। এইটি তিনি ওই দিন মতবিনিময় সভায় বলেছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি সেটি মিথ্যা বলেছিলেন, এবং তিনি আশ্বাস যেটি দিয়েছিলেন, তিনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটি মিথ্যা আশ্বাস, মিথ্যা প্রতিশ্রুতি ছিল। কারণ তিনি দায়িত্ব গ্রহণের পরে যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন 1989-এর যে সংশোধিত খসড়া ওয়েবসাইটে আপলোড করলেন, আমরা সেই সংশোধিত খসড়ায় দেখলাম যে চলচ্চিত্র পুরো বিভাগটিকে উনি বাদ দিয়ে দিচ্ছেন। তার মানে সেই মতবিনিময় সভার কোনো এফেক্ট তার উপর ছিল না, এবং তিনি বরং চলচ্চিত্র বিদ্বেষী একটি লোক কিনা আমাদের তো এখন সেই প্রশ্ন উঠছে আমাদের মনে, যে চলচ্চিত্রের প্রতি পুরো বিদ্বেষ না থাকলে কেউ বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্মলগ্ন থেকে যে চলচ্চিত্র বিভাগ বা চলচ্চিত্র শিল্পকলার অংশ, তিনি দায়িত্ব গ্রহণের পরে চলচ্চিত্রকেই বাদ দিয়ে দিচ্ছেন। তো এটি তো আমার কাছে মনে হয় যে উনি চলচ্চিত্র বিদ্বেষী ব্যক্তি না হলে এটি করতেন না। তো এই প্রশ্ন আমাদের আছে, আমরা আমরা ভীষণ ওনার ব্যাপারে নানা ধরনের সংশয়ে ভুগছি এখন, যে ওনাকে আর সেভাবে শ্রদ্ধা করা বা সেভাবে ওনাকে সর্বজন শ্রদ্ধেয় বা সকলের প্রিয়, আমরা সবাইকে ওনাকে পছন্দ করতাম, সেই জায়গাটি আমার মনে হয় না ওনার আর থাকবে বা আছে। আমরা খুবই আহত হয়েছি বিষয়টাতে। একটি অধ্যাদেশের খসড়া প্রণয়ন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সম্পর্কে তো আমরা জানি। আমরা কিভাবে আইন হয়, কিভাবে নীতিমালা হয়, কিভাবে বিধি প্রস্তুত করা হয়, সেসবের সাথে আমরা পরিচিত, এবং আমরা বিভিন্নভাবে পলিসি নির্মাণে অতীতেও বিভিন্ন সময় যুক্ত ছিলাম। ফলে কোনো একটি সরকারের দফতর যখন তাদের আইনের সংশোধন করার জন্য একটা খসড়া প্রণয়ন করে, সেটা অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, এবং সেটার জন্য একটা আলাদা কমিটি করা হয়। সেই কমিটি নানা ধরনের সকল স্টেক হোল্ডারদের মানে মতামত পরামর্শ নিয়েই এটি করে। এইবার যে জামিল আহমেদ যে শিল্পকলা একাডেমির আইনের সংশোধনের খসড়া উনি প্রস্তাব করেছেন বা ওয়েবসাইটে আছে, সেইটি নিয়ে কিন্তু আমরা আগে থেকে কিছুই জানতাম না, এবং আমাদের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি এ ব্যাপারে। ফলে আমরা হঠাৎ করে এটি দেখলাম যে আচ্ছা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইটে শিল্পকলা একাডেমি আইনের সংশোধনী একটি খসড়া প্রস্তাব আকারে তোলা হয়েছে। তো সেই সংশোধনী প্রস্তাব বা খসড়াটা হঠাৎ করেই আবির্ভূত হয়েছে, কিন্তু আমরা জানি যে এটা হঠাৎ করে এটা হয় না। তার মানে এটা ভেতরে নানাভাবে শিল্পকলা একাডেমির সাথে সংশ্লিষ্ট জামিল আহমেদ নানাভাবে কাজ করছিলেন, এবং ওনারা কাজটা
গোপনেই একরকম করেছেন, কারণ আমাদের সাথে এই ধরনের কোনো আলোচনা হয় নাই। আমরা তো স্টেক হোল্ডার, আমাদের তো আলোচনা করার দরকার ছিল আমাদের সাথে, যে ওনারা কি রাখবেন না রাখবেন বা কি রাখা যায় না না যায়। তো আমরা অন্ধকারে ছিলাম, হঠাৎ করে দেখলাম যে অধ্যাদেশের এই খসড়াটি আমাদের সামনে এলো, এবং আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম সেখানে চলচ্চিত্র নেই। এখন চলচ্চিত্র যদি বাদ দেন উনি, সেটার জন্য তো ওনার আলোচনা করা দরকার ছিল, এবং এটা বাদ দেওয়ার এই খসড়া উপস্থাপন করার আগে আমাদের সাথে আলোচনা করা দরকার ছিল। এখন আজকে যখন চলচ্চিত্রের কোনো কিছু নিয়ে আপনি বা সংস্কৃতির কোনো ভালোর জন্য আপনি কোনো কিছু করবেন, সেখানে বাদ দেবেন কেন? সেখানে তো আরও যুক্ত করবেন, কারণ বাদ দিয়ে অনেক কিছু আছে যেগুলো বাদ অবস্থায় আছে, সেগুলোকে যুক্ত করাটা বরং দরকার, তাই না? তো আমাদের কাছে মনে হয় যে হঠাৎ করে এই যে অধ্যাদেশ, এবং অধ্যাদেশের ভেতরে চলচ্চিত্র নাই, চলচ্চিত্রকে বাদ দিয়ে একটা কাঠামো তৈরি করার চেষ্টা, এটা এক ধরনের ষড়যন্ত্র, অপচেষ্টা, এবং এই চেষ্টাটা হঠাৎ করে হয়েছে আমরা মনে করি না। আমাদের কাছে মনে হয় যে এইটি হয়তো পূর্ব পরিকল্পিত, হয়তো জামিল আহমেদ আগে থেকে এই ধরনের ভাবনা ভেবেছিলেন, বা যে নতুন 6 জন পরিচালক শিল্পকলা একাডেমিতে যুক্ত হয়েছেন তাদেরও নিশ্চয়ই অংশগ্রহণ আছে। হঠাৎ করে তো এটি হয় না, হঠাৎ করে কোনো আইনের সংশোধনী প্রস্তাব হঠাৎ করে হাজির হয় না। এটার একটা প্রসেস থাকে, একটা প্রক্রিয়া থাকে। তা আমরা জানি না কী প্রক্রিয়ায়, কী প্রসেসে এই কাজটি হয়েছে। আমরা অন্ধকারে ছিলাম, হঠাৎ করে এটি দেখলাম, এবং আমরা খুবই আহত হয়েছি। শিল্পকলা একাডেমি চলচ্চিত্র বিভাগ বাদ দেওয়ার যে প্রক্রিয়া বা অপচেষ্টা করছে শিল্পকলা একাডেমি থেকে, শিল্পকলার এখন যারা দায়িত্বে আছেন তারা যে অপচেষ্টা করছেন, তারপরে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে অনেকে, সোশ্যাল মিডিয়া অনেকে প্রশ্ন তুলছেন যে তাহলে কি চলচ্চিত্র শিল্প নয়? আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা ওঠাটাই খুব অস্বাভাবিক, বোকার মতো প্রশ্ন। সারা পৃথিবীতে চলচ্চিত্র অত্যন্ত প্রভাবশালী একটি শিল্প মাধ্যম। এটি একই সাথে আর্ট এবং ইন্ডাস্ট্রি, এবং একই সাথে সংস্কৃতি। বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতির বয়স প্রায় 70 বছর, এবং বাংলাদেশে এমনিতে চলচ্চিত্র নির্মাণের ইতিহাসও 100 বছরের উপর। এখানে চলচ্চিত্র নির্মিত হয়েছে, চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, এই ইতিহাস বা এই প্রক্রিয়া প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে অলরেডি। এবং আপনারা জানেন যে উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন কিন্তু মানিকগঞ্জের একজন ছেলে। হ্যাঁ, এবং ফলে আমাদের এই প্রশ্ন ওঠাটা একেবারে অস্বাভাবিক এবং অদ্ভুত, দুঃখজনক যে এটি উঠছে। কিন্তু এটি ওঠার কিছু নেই, কারণ চলচ্চিত্র শিল্প এবং চলচ্চিত্র সংস্কৃতি, এবং খুবই শক্তিশালী শিল্প এবং খুব প্রভাবশালী সংস্কৃতি হিসেবে সারা পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বড় অবস্থানে আছে। তো বাংলাদেশে বরং আমরা এই প্রশ্ন ওঠা থেকে বুঝতে পারি যে আমাদের বিকাশের এখনো অনেক পথ বাকি, আমাদের অনেক বিকশিত হতে হবে। সাথে এটাও আমরা ভাবতে চাই যে যেহেতু এই ধরনের একটি প্রশ্ন এবং এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যারা এই পরিস্থিতি এবং প্রশ্ন তোলার পরিবেশ তৈরি করে দিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির এখনকার দায়িত্বে যারা আছেন, তারা তারা চলচ্চিত্রকে কিভাবে দেখেন এইটা তাদের এই সিদ্ধান্তের ভেতর দিয়ে আমরা বুঝতে পারছি। তারা চলচ্চিত্রকে সম্ভবত শিল্প হিসেবে দেখতে এখনো শেখেননি, এবং চলচ্চিত্র যে সংস্কৃতি সেটি বুঝতে তারা এখনো আমার কাছে মনে হয় অক্ষম। তাদের এই অক্ষমতা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং দুঃখজনক।